নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি দিল্লির একটা কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, যেখানে গীতা নামের একটি মেয়ে নিখোঁজ ছিল। 27 সেপ্টেম্বর 2012 দিল্লির জাহাঙ্গীরপুরের বাসিন্দা 15 বছরের মেয়ে গীতা বাড়ি থেকে পালিয়ে যায়। ওর বাবা চমন সিং আর মা অলকা সিং গরিব সবজি বিক্রেতা, যারা ওর খোঁজে সারা পাড়া চষে ফেলেছিলেন। পরে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। নিরুদ্দেশ বিজ্ঞাপন দিয়েও যখন কোনো ফল পাওয়া গেল না, তখন গীতার বাবা মা চিন্তায় পড়ে যান। পুলিশ এই কেসে তদন্ত শুরু করে। তদন্তে প্রথম যে খবরটি উঠে আসে তা হলো 15 বছরের গীতা গত 2 বছর ধরে নিজের বাবা মায়ের কাছে থাকছিল। এর আগে 3 বছর বয়স থেকে 13 বছর বয়স পর্যন্ত সে মেরঠের কাছে একটি গ্রামে তার নিজের ঠাকুমার সাথে থাকত। পুলিশ তার ঠাকুমার বাড়িতেও পৌঁছয়, কিন্তু গীতার ঠাকুমা বলেন গীতার অতীতে কোনো খারাপ কাজের রেকর্ড নেই। আসলে ওর বাবা চমন সিং ওকে পড়াশোনা শেখানোর নাম করে দিল্লি নিয়ে গিয়েছিল, কিন্তু দিল্লিতে গিয়ে জানতে পারা যায় গত 2 বছর ধরে গীতা স্কুলে যায়নি। পুলিশ এটাও জানতে পারে যে গীতা নিজের ঠাকুমাকে ছেড়ে আসতে রাজি ছিল না। পুলিশের সন্দেহ হয় যে গীতার বাবা মা কিছু লুকোচ্ছেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এটা জানতে পারা যায় যে প্রায় প্রতিদিনই গীতা ওর বাবার সঙ্গে ঝগড়া করত আর ওকে মারধরও করা হতো। অবশেষে গীতার বাবা চমন সিং এটা স্বীকার করে নেন যে গীতা হয়তো মোহন কুমার নামে কোনো একজনের সঙ্গে পালিয়ে গেছে, যে প্রায়ই ওর ঠেলায় আসতো। কিন্তু চমন সিং এটা জানতো না যে মোহন কুমার আসলে কি কাজ করে। ইনভেস্টিগেশন চলার পর পুলিশ আরও একটি তথ্য জানতে পারে। জানা যায় মোহনের ক্রিমিনাল রেকর্ড রয়েছে আর ও পেশায় একজন দালাল। মেয়েদেরকে যৌনকর্মী হতে বাধ্য করে। জানতে পারা যায় ওর সেলফোনের লাস্ট লোকেশন ছিল মুরাদাবাদ। ও শেষ কল করেছিল মুরাদাবাদের কোনো এক মালতীকে। আর তখন জানা যায় যে মালতী হলো মুরাদাবাদের এক কোঠার ম্যাডাম। মালতীকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে না সে গীতাকে চেনে না মোহনকে। অবশেষে পুলিশের চাপে পড়ে সে মোহনকে চেনার কথা স্বীকার করে নেয়। তার কাছ থেকে সে অনেক মেয়ে কিনেছে, কিন্তু সে বারবার বলতে থাকে যে গীতার ব্যাপারে সে কিচ্ছু জানে না। পুলিশকে সে জানায় যে মোহনের গীতা নামে কোনো একটি মেয়েকে পাঠানোর কথা ছিল, কিন্তু মেয়েটি আদৌ এসে পৌঁছয়নি। পুলিশ এবার দোলাচলে পড়ে যায়। তাদের মনে হয় হয়তো মোহন মেয়েটিকে মুরাদাবাদে পাঠিয়েছিল, কিন্তু সে মুরাদাবাদে পৌঁছয়নি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তাহলে গীতা গেল কোথায়? এদিকে দিল্লি ও মুরাদাবাদের পুলিশ একজোট হয়ে গীতার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কারণ খুঁজতে ব্যস্ত ছিল। অন্যদিকে মোহনকে মুরাদাবাদে দেখা যায়। এবার তারপর চমন, মোহন বলছি। হ্যাঁ মোহন, কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? সালা আমাকে ফাঁসাচ্ছিস তুই? হ্যাঁ, আরে আমরাই তো বাজেভাবে ফেসে গেছি। পুলিশ একটার পর একটা প্রশ্ন করছে। আমি কি করে জানবো যে জল এত দূর গড়িয়ে যাবে? সালা তুই হয়তো একটু বেশি ড্রামা করেছিস পুলিশের সামনে। আরে রাগ না করে বলো না, এখন আমি কি করব? করার কি আছে বে? খুঁজতে দে ওদের গীতাকে, দেখা যাক ওরা কি করতে পারে। ঠিক আছে। মোহনই হয়তো মেয়েটাকে কথার জালে ফাঁসিয়েছে, তারপর মুরাদাবাদে পাঠিয়েছে নিজের কোন হ্যান্ডলারের কাছে। কিন্তু মুরাদাবাদে পৌঁছয়নি। হ্যান্ডলার ধোঁকাবাজি করেছে, সেই হয়তো মাঝখানে মেয়েটাকে অন্য কাউকে বিক্রি করেছে। এটা হতে পারে স্যার, হ্যান্ডলার দালালদের মধ্যে এটা চলতেই থাকে। তাহলে আমাদের এই হ্যান্ডলার নিশানা করতে হবে, তবে আমরা জানতে পারবো গীতা কোথায় আছে। কি সাহেব, যা জানতাম সবকিছু তো বলেই দিয়েছি, এবার কি মেরে ফেলবে নাকি? আজ অব্দি তুমি যে কটা দালালের সাথে কাজ করেছো তাদের সবার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আমার চাই। আরে সাহেব, আমার কোনো এজেন্টের হাতে যদি এই মেয়েটা পড়তো, সবার আগে আমার কাছে ওকে নিয়ে আসতো, অন্য কাউকে বেচতো না। কারোর বুকের পাটা এত বড় হয়ে যায়নি। উসমান, রোহিত, কাদের, গিরিশ, আসলাম। কোথায় পাবো এই 5 জনকে? স্যার, আরে স্যার আমি কিছু করিনি, আল্লাহ কসম আমি কিছু করিনি স্যার। আরে স্যার আমার কথা তো শুনুন। আরে চল, কি হয়েছে আমাকে একটু বলবেন তো? আরে চল। আরে ছাড়ুন না স্যার। আরে স্যার ছাড়ুন না স্যার, মানছি আমি মেয়েদের দালালি করি, কিন্তু ঝামেলা করি না স্যার। এই শালা দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া
দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। স্যার ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। আমি কিছু করিনি স্যার। চল। স্যার, উসমান, রোহিত, কাদের, আসলাম সবাইকে পাওয়া গেছে, শুধু এই গিরিশকেই পাওয়া যায়নি, আর ওর মোবাইলও বন্ধ বলছে। এবার বল। একটু বিশ্বাস করুন, এরকম কোনো মেয়ে আমাদের কাছে আসেনি। স্যার দিল্লির মোহনের সাথে তো বহুদিন আমাদের কথা হয়নি। আমাদের বিজনেসের একটা নিয়ম আছে স্যার, একবার এজেন্ট যদি মালের ওপর মোহর লাগিয়ে দেয় তো হয়ে গেল, মাঝখান থেকে কেউ নিতে পারবে না স্যার। শালা সত্যবাদী যুধিষ্ঠির, ছোট ছোট বাচ্চা মেয়েদের ধোঁকা দিস আর নিজেদের মধ্যে একে অপরকে ধোঁকা দিস না। আর কি কি হয় তোদের এই ব্যবসায়? মেয়েটা উধাও হয়ে গেল কি করে? স্যার মোহনের সাথে ওই মেয়েটার নিশ্চয়ই কোনো ঝামেলা হয়ে থাকবে স্যার, ওকে হয়তো মেরে দিয়েছে স্যার, আপনাকে বোকা বানানোর জন্য আমাদের নাম বলেছে হয়তো স্যার। গিরিশ কোথায়? আল্লাহ কসম স্যার, জানি না। দেখ, আমার গিরিশকে চাই। স্যার সত্যিই জানি না, গিরিশের জন্য আমরা কেন নিজেদের প্রাণ বিপদে ফেলবো? স্যার মুরাদাবাদে মোহনের খাস লোক হলো গিরিশ, ওই কোনো গন্ডগোল করে থাকবে স্যার। আমাদের নিজেদের নেটওয়ার্ক রয়েছে স্যার আমাদের এরিয়াতে। তোরা গিরিশের ব্যাপারে কিছু না কিছু নিশ্চয়ই জানিস, ওর পরিবারের ব্যাপারে। ও কোথায় থাকে, কি করে, ভালোই ভালো বলে দে, নইলে তোদের এমন হাল করবো, তোদের তিনটাকে তো মাটির নিচে পুঁতে দেবো আর তোকে গঙ্গায় ভাসিয়ে দেবো আমি। গিরিশের ব্যাপারে আমি জানি না, কি বলবো ওর ব্যাপারে? সত্যি বলবো না মিথ্যে বলবো জানি না, আমি গিরিশের ব্যাপারে কিচ্ছু জানি না, আমার জানা নেই। এই গত মাসেই তুমি মেহজুবিন বলে মেয়েটাকে কিনেছো গিরিশের কাছ থেকে। হ্যাঁ কিনেছিলাম সাহেব, কিন্তু সাহেব এই ব্যবসার দালালদের নিজস্ব একটা গেম আছে, যখন মাল হাতে আসে তো সামনে চলে আসে, সওদা করে আবার গর্তে গিয়ে লুকিয়ে পড়ে। আরে সাহেব প্রত্যেক মাসে টেলিফোন নাম্বার চেঞ্জ করে ফেলে সাহেব, একটা ঠিকানা থাকে না। ও যতক্ষণ না গিরিশের ঠিকানা ফোন নাম্বার দিচ্ছে, তোমরা ওকে নির্দ্বিধায় মারতে থাকো। দাঁত ভেঙে যাক, মুখ বেঁকে যাক, যা খুশি হোক, কোনো চিন্তা নেই, মারের কোনো খামতি রাখবে না। আরে সাহেব বললাম তো আমি জানি না। আরে সাহেব সাহেব শোনো ঠাকুমা, তোমার না অনেক চুল পড়ে গেছে, বিনুনিও করা যাবে না। একটা কাজ করো, টুপি পরা শুরু করো। চুপ কর, আমাকে টুপি পরাতে এসেছে। জানিস তোর পেছনে দৌড়ে দৌড়েই আমার সব চুল পড়ে গেছে। আচ্ছা আমার পেছনে দৌড়ে না, এবার তো পুরো তেলটাই লাগিয়ে দেব। কি করছিস কি করছিস? সব তেল কি আমার চুলে ঢালবি নাকি? বাবাকে বলে দাও না যে আমি বাবার সাথে ওখানে যাব না। আমারও তো এখান থেকে তোকে পাঠাতে ইচ্ছে করছে না, কিন্তু ও তোর বাবা। কিন্তু তুমি তো ওর মা, কান ধরে বকছো না কেন তুমি? বলে দাও যে গীতা কোথাও যাবে না। ঠাকুমা সত্যি বলছি, আমি তোমাকে খুব খুব ভালোবাসি, তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। কয়েকটা বছর তো মা বাবার সঙ্গে একটু কাটা। তুই যে আমাদের একমাত্র মেয়ে। কিছু খবর পেলে? না, কোনো খবর নেই। পুলিশ ওকে খোঁজার চেষ্টা করছে। কোথায় আছে 15 বছরের গীতা? ওর নিখোঁজ হবার পিছনে রহস্যটাই বা কি? আর গীতার বাবা যমন, যে অনেক কিছুই হয়তো জানতো, সে পুলিশকে কেন কিছু বলছিল না? পুলিশ কোনোদিন কি গীতাকে খুঁজে পাবে, নাকি কমপক্ষে ওর নিখোঁজ হবার রহস্যটা জানতে পারবে? এই নেই,
রাস্তাতেই কিছু একটা হয়ে গেছে। এই গিরিশ কোথায়? ও তো এখানেই আছে। সেদিন মোহনের সঙ্গে কথাও হয়েছে, যেদিনকে এই মেয়েটা গায়েব হয়েছিল। গিরিশকে কোথায় পাওয়া যাবে? আমি একজনকে ফিট করেছি, ওর সাথে সওদা হয়েছে। আজ রাতে ডিল করতে আসছে ওর সাথে। কোথায়? মুরাদাবাদ মিরাট হাইওয়েতে একটা হোটেল আছে, ওয়েলকাম। রাত 9টায় ওখানেই গিরিশ আসছে। এটা রাখ, যা। স্যার একটু দেখবেন, যে ছেলেটাকে ফিট করেছি সে আমার খুব কাছের। যা। আসছি স্যার। আমি গিরিশ। আমি রামদিন। কতগুলো মেয়ে আছে, কোথায় আছে? জয়পুরে। ওই রামদিন নেই। আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না, তোরা ছেড়ে দিন স্যার। আমি জানি না কিছু স্যার। তোরা ছেড়ে দিন স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমি জানি না স্যার। আমি কিছু জানি না স্যার। স্যার আমি জানি না স্যার গীতা কোথায়। সত্যি কথা বলছি স্যার। স্যার 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 প্লিজ মারবেন না স্যার। আমি গীতার ডেলিভারির জন্য গিয়েছিলাম স্যার। গীতার ডেলিভারি? হ্যাঁ স্যার। কোথায় গেল গীতা? স্যার ও চলো নামো, লাস্ট স্টপ, বাস খালি করো। নামুন 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 তাড়াতাড়ি। চলো 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 নামো। আরে এই কন্ডাক্টর দাঁড়াও দাঁড়াও। আরে আমাদের পার্টি আছে ভাই। আরে লাস্ট স্টপ, এটা লাস্ট স্টপ। মাল পেলি? আরে ভাই মালটা তো পৌঁছয়নি। কি বাজে কথা বলিস না। আরে ভাই আমি পুরো বাসটা খুঁজে রেখেছি, কিন্তু মেয়েটা তো নেই সেখানে। ভারত ট্রাভেলের বাসে আসছিল, আর তোর ভাগে 7,000 টাকাও ছিল ওর হাতে। আরে ভাই ভারত ট্রাভেলসের গাড়ি তো মুরাদাবাদ পৌঁছে গেছে, কিন্তু গীতা তো তার মধ্যে ছিলই না। আমি ঠিকই বলছি ভাই। তাহলে গেল কোথায়? আমার মনে হচ্ছে মাঝ রাস্তাতেই মালটাকে কেউ কাঠি করেছে ভাই। তুমি গীতার ব্যাপারে অন্য কারোর সঙ্গে কোনো রকম ডিসকাস করোনি তো? আচ্ছা রে, এখন তুই আমাকে ব্যবসা শেখাবি? হ্যাঁ সালা। হ্যালো মোহনদা। হ্যালো। এটাই সত্যি কথা স্যার। স্যার দিল্লি থেকে মুরাদাবাদে আসার পথেই ওকে কেউ গায়েব করে দিয়েছে স্যার। স্যার এর চেয়ে বেশি আমি কিচ্ছু জানি না স্যার। স্যার বারবার একটা কথাই বলবো, আমাদের মধ্যে কেউ ওই মেয়েটাকে মাঝ রাস্তা থেকে তোলেনি। আর যদি করে থাকতাম স্যার, তাহলে এত কিছু হয়ে যাওয়ার পর আমরা সব বলে দিতাম স্যার। কেন আমাদের প্রাণ আর ব্যবসাকে বিপদে ফেলবো স্যার? আরে সাহেব কতবার বলবো, হাতে পায়ে ধরে আর কতবার বলবো, আমি জানি না সাহেব। ওই মেয়েটা আসেনি আমার কোঠায়। আপনি জানি না, আমার কোথাও মনে হচ্ছে দিল্লি থেকে মুরাদাবাদ যাবার এই কথাটা আমাদের ঘোরাবার জন্য একটা বানানো গল্প হতে পারে। ভারত ট্রাভেলস, এটা প্রাইভেট বাস সার্ভিস। দুবে এই বাস সার্ভিসটা চেক করো। এদের কাছে রেকর্ড থাকতে পারে, প্যাসেঞ্জার লিস্ট থাকতে পারে, ড্রাইভার কন্ডাক্টরের মুখ মনে থাকতে পারে। খবর নাও কোথা থেকে উঠেছিল, কোথায় নেমেছিল, কে নিতে এসেছিল।
এটা প্রথম রিপোর্ট থেকেই আমার মনে হয়েছিল এটা কোনো সাধারণ মিসিং রিপোর্ট নয়, এটা অন্য কিছু। আর এই মোহন কুমারের সেলফোনটাকে ট্র্যাকিং এ দিয়ে দিই। বারবার সিম কার্ড বদলাচ্ছে, কিন্তু বারবার সেলফোন পাল্টানো অত সহজ নয়। 9 অক্টোবর 2012 গীতার নিখোঁজ হওয়ার পর 12 দিন কেটে গেছে, কিন্তু ওর কোনো খবর ছিল না, কোনো লিড ছিল না। পুলিশ গীতার কেসটাকে উল্টো দিক থেকে তদন্ত করা শুরু করলো, মুরাদাবাদ থেকে দিল্লি আর দিল্লি থেকে ওর বাড়ি পর্যন্ত। এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ান্টেড ব্যক্তি ছিল মেয়েদের দালাল মোহন কুমার, যে এখনো পুলিশের নাগালের বাইরে ছিল। এই দেহ ব্যবসায়ীর সঙ্গে 15 বছরের গীতার বাবার কি সম্পর্ক ছিল? পুলিশ এই বিষয়টা ভাবতেই পারেনি যে গীতার নিখোঁজ হওয়ার পিছনে ওর বাবার হাত থাকতে পারে। এই গভীর রহস্য উদ্ঘাটনে প্রচুর সময় আর পরিশ্রমের প্রয়োজন ছিল। মুরাদাবাদের জন্য দুটো বাস যায়, একটা সকাল আর একটা দুপুরে। দুপুরে কটা নাগাদ? এই 2টো নাগাদ। কোথায় কোথায় থামে স্যার? স্টার্টিং পয়েন্টটা ওই হাইওয়ের মোড় থেকে। জাহাঙ্গীরপুরিতে দাঁড়ায়? হ্যাঁ স্যার, ওখানেও বাস দাঁড়ায়। আমি 27 সেপ্টেম্বর 2012 দুপুরবেলার বাসের কথা বলছি। এই মেয়েটা আপনার বাসে করে মুরাদাবাদের জন্য রওনা হয়েছিল। ও মুরাদাবাদে পৌঁছয়নি, মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে গেছে। আমরা ওকে খুঁজছি। তাহলে স্যার বাসের কন্ডাক্টর আর ড্রাইভারকে জিজ্ঞেস করতে হবে। ইয়েস স্যার, আমি এই মোবাইলের IMEI নাম্বারটা নোট করে নিয়েছি। এবার আমরা এটাকে ট্র্যাকিং করব। আর আমাকে এটাও বলবেন যে আপনাদের কোম্পানির সিম কার্ড ইউজ করা হচ্ছে কিনা। ওকে স্যার। ওর মোবাইলের IMEI নাম্বার পাওয়া গেছে। আমি ওর নাম্বারটাকে এখানকার 6 জনকে দিয়ে দিয়েছি যারা এখানে সার্ভিস প্রোভাইড করে। যদি এই মোবাইলটা ট্র্যাক করা যায় তাহলে এই কেসের সত্যতাও ট্র্যাক হবে। হ্যাঁ স্যার, এই মেয়েটা বাসে তো উঠেছিল স্যার। চলো চলো, মুরাদাবাদ মুরাদাবাদ। স্যার এই হলো মেয়েটার টিকিট, সিট নাম্বার 14। বুকিং দিল্লি থেকে মুরাদাবাদই ছিল। মেয়েটা মুরাদাবাদ পৌঁছয়নি, কোথাও নেমেছিল নাকি? স্যার যদি মাঝে কোথাও নেমে থাকে তবে সম্বলেই নেমেছে, কারণ তারপর গাড়ি আর কোথাও থামেই না। দিল্লি থেকে সম্বল, আর সম্বল থেকে সোজা মুরাদাবাদ। হ্যাঁ, আরও একটা কথা, সম্বলেও রোজ গাড়ি দাঁড়ায় না। যদি ওখানে কোনো নামার কেউ থাকে তবেই দাঁড়ায়, নাহলে নন স্টপ। এই সম্বল হ্যালো স্যার, আপনি ওই যে IMEI নাম্বারটা দিয়েছিলেন ওটা আমাদের সিম ইউজ করছে। গুড, নাম্বারটা বলো। এক সেকেন্ড। 4477778799। কাস্টমারের অ্যাড্রেস 12/147 রামনগর, মুরাদাবাদ। গ্রেট, থ্যাংক ইউ। হ্যাঁ দুবে, আমরা মোহন কুমারকে ট্রেস করে ফেলেছি। আমরা ওকে হেফাজতে নেবার জন্য বেরিয়ে পড়েছি। স্যার ফুল পসিবিলিটি আছে, হয় গীতা দিল্লি আর মুরাদাবাদের মাঝে স্টপ সম্বলে নেমে গেছে বা ওকে নামানো হয়েছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, সম্বল পুলিশ স্টেশনে যাও আর ওখানে গিয়ে কোঅর্ডিনেশন শুরু করে দাও। হতে পারে মেয়েটা এখনো সম্বলেই আছে। ইয়েস স্যার।
স্যার আমি কিছু করিনি, স্যার আমি কিছু করিনি। স্যার আমাদের সন্দেহ যে এই মেয়েটা সম্বলে থাকতে পারে। মিসিং কেস স্যার, প্রস্টিটিউশন র্যাকেট ইনভলভ আছে। এই বাচ্চাটার ছবি আমরা আমাদের এলাকায় ছড়িয়ে দেব, লোকাল দালালদের ধরে আনবো, কোঠার ম্যাডামকে তুলে আনবো। আমাদের পুরো কোঅপারেশন আপনার সঙ্গে আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আমি মেয়েটা পাঠিয়েছিলাম, ও ওখানে পৌঁছায়নি স্যার। মোহন, তুই ওকে বেচে দিসনি তো ওয়ান ওয়ে টিকিট দিয়ে? না 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 স্যার, মায়ের দিব্যি আমি মিথ্যে বলছি না, আমি ওর সঙ্গে কিচ্ছু করিনি স্যার। আমি তো ওকে পাগলের মতো খুঁজছি স্যার। তুই কি বলে ওকে মুরাদাবাদে পাঠিয়েছিলি? বলছি বলছি আমি ওকে এটা বলেছিলাম যে গিরিশ ওকে নিতে আসবে। আমি ওকে 7,000 টাকা দিয়েছিলাম, বলেছিলাম গিরিশকে দিয়ে দিতে আর ওর সাথে চলে যেতে, ব্যাস। পুরো 7,000 টাকা আছে তোর টিকিট, আজ দুপুরের বাস। মুরাদাবাদে গিরিশ বলে আমার এক বন্ধু তোকে নিতে আসবে, ওকে 7,000 টাকা দিয়ে দিস আর ওর সঙ্গে চুপচাপ চলে যাস। আর শোন গীতা, বেশি চালাকি করলে কিন্তু ভালো হবে না, যা। স্যার আমি জানি না ও কোথায় আছে, মুরাদাবাদ পৌঁছেছে না পৌঁছায়নি জানি না স্যার। গীতা কি এই কথাটা জানতো যে তুই ওকে বিক্রি করে দিচ্ছিস? ও এসব জানতো। স্যার স্যার মোহন যতগুলো সিম কার্ড ইউজ করেছে তার কল লিস্ট এখানে আছে স্যার। 3রা অক্টোবরের রাত্রে নতুন সিম কার্ড দিয়ে দিল্লিতে ফোন করেছিল স্যার। হ্যালো চমন, মোহন বলছি। এই দিল্লির নাম্বারটা কার? এই নাম্বারটা গীতার বাবার। গীতার বাবা? আরে কি হয়েছে কি হয়েছে স্যার? কি হয়েছে? আরে ওকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে? কি হচ্ছে? দেখো দেখি। আরে সাহেব করছেটা কি? সাহেব বলুন না ব্যাপারটা কি? কেন নিয়ে যাচ্ছে? শুনুন ও করেছেটা কি? কেন নিয়ে যাচ্ছে ওকে? কোথায় নিয়ে যাচ্ছে ওকে স্যার? খুব খেল দেখিয়েছিস তুই চমন, এবার পরিষ্কার বলে দে ব্যাপারটা কি, নইলে পিটিয়ে তোর চামড়া তুলে নেব। পুলিশের তদন্ত সঠিক দিশায় চলছিল, অনেক তথ্য উঠে আসছিল। এখন সত্য খুব বেশি দূরে নয়, আর এই সত্যিটা একটা শক ছিল যা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। গীতার নিখোঁজ হওয়ার গল্প 2 বছর আগে শুরু হয়েছিল, যখন ওকে মেরঠের কাছে একটা গ্রাম থেকে ওর ঠাকুমার কাছ থেকে জবরদস্তি ছিনিয়ে নিয়ে দিল্লি আনা হয়েছিল। গীতাকে দিল্লি আনার পিছনে ওর বাবা চমন সিংহের একটা নোংরা উদ্দেশ্য ছিল। এই মোহন, হ্যাঁ আমাকেও তোমার মতো একটা কমিশনওয়ালা কাজ পাইয়ে দাও না। এই সবজি বেচে তো হাতে কিছুই থাকে না, খুব খারাপ অবস্থা। খুব কঠিন কাজ চমন, তুমি করতে পারবে না। আরে সবজি বেচে পেট চালানো কি সহজ কাজ ভাই? সারাদিন রোদে পড়ো, রাতে জল খেয়ে শুয়ে পড়ো, এখানে তো সংসার চলেই না। ওদিকে গ্রামে মাকে আর মেয়েকেও টাকা পাঠাতে হয়। তোমার মেয়েও আছে? কখনো দেখিনি তো এখানে। ওই 3 বছর বয়স থেকে গ্রামে মায়ের কাছে রেখে দিয়েছি। এখানে তো ছেলেকেও ঠিক মতো মানুষ করতে পারছি না, তার উপর মেয়ের দায়িত্ব কি করে নেব? শোনো, আমার সঙ্গে কাজ করবে? মোহন, এটা কোনো কথা হলো? তুমি যা বলবে আমি তাই করব, অন্তত কিছু ইনকাম হলেই হবে। অবস্থা খুব খারাপ। আর তুই নিজের মেয়েকে এই জঘন্য নোংরামিতে নামিয়ে দিলি। আরে এত কি ভাবছো তুমি? বাস্তব তো এটাই যে তোমার মেয়ে তোমার রক্তই চুষবে। আরে ওর বিয়ে হবে কোনো মাতালের সঙ্গে, কে জানে? কপালের কথা কেউ বলতে পারে? তার উপরে বিয়ের খরচা রয়েছে, পণ দিতে হবে। তুমি তো মরার আগের দিন অবধি ধার দেনায় ডুবে থাকবে। তার থেকে তো ভালো আমি যেটা বলছি সেই ব্যবসাটাই করো। দেখবে তোমার মেয়ে প্রত্যেক মাসে তোমার হাতে নোট ধরিয়ে দিচ্ছে। আরে পড়াশোনা করে করুক আর আমাদের লাইনে করুক, কাজ তো কাজই, টাকা তো আসবে নাকি? মা, একবার তুই দিল্লিতে গিয়ে থাকতে শুরু কর, একটা বড় স্কুলে ভর্তি হতেই এত চালাক হয়ে যাবি যে সবাইকে পেছনে ফেলে তুই এগিয়ে যাবি।
বাবা, তুমি তো বলেছিলে যে আমরা কোনো বড় স্কুলে যাব, আর এটা তো স্কুলের মতো মনেও হচ্ছে না। দেখ মা গীতা, সব থেকে বড় স্কুল কোনটা? জীবন। আর জীবনের স্কুলের সব থেকে বড় শিক্ষা একটাই, সব থেকে বড় সত্যি একটাই, তা হলো বাঁচার জন্য টাকা চাই, টাকা। এটাই বাস্তব রে মা। আর যে যাই বলুক না কেন, সবকিছু মিথ্যা। মা নমস্কার করো। ইনি মোহন বাবু, তুমি ওনার সঙ্গে যাও। কেন মা? উনি তোমার দেখাশোনা করবেন, আর আমাদেরও। যাও মা, যাও। যেতে চাই না, আমি যাব না ওখানে। আরে কেন বুঝতে পারছিস না? আরে কপালে খাওয়া জুটবে না, তুই যদি না করিস তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। আমি যাব না, আমার একদম ভালো লাগে না, ঘেন্না করে। ঘেন্না লাগলেও তোকে যেতে হবে, শুধু টাকা আসা চাই, টাকা। আর শোন, যখন টাকা নিয়ে আসবি বাড়িতে, তখনই তুই দুমুঠো খেতে পাবি। তোকে যেতেই হবে, মোহন যেখানে যেতে বলবে সেখানেই তুই যাবি। তাও যদি কথা না শুনিস না, আমি তোকে মেরে মেরে ওখানে পাঠাবো, বুঝেছিস? শালা 15 বছরের মেয়েকে দিয়ে দেহ বেচানো বাপ। তুই তো জানতিস মুরাদাবাদী গীতা বিক্রি হয়ে যাবে, জানতিস না? তাহলে এই পুলিশে কমপ্লেন, কান্নাকাটি এসব কেন করলি? স্যার, আমি তো সেটাই করেছি, মোহন আমাকে যা করতে বলেছে। তুমি তো টাকা দিতে আসলে না। আরে কিসের টাকা রে? তোর মেয়ে 7,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। এই যে শোনো, আমি গরিব হতে পারি কিন্তু বোকা নই। আমার মেয়ের দামটা আমি খুব ভালো করেই জানি। ওর থেকে তুমি বড় দান বাঁধিয়েছো তুমি মুরাদাবাদে, তার থেকে অর্ধেক চাই আমার এক্ষুনি। তোর মেয়ে মুরাদাবাদে পৌঁছায়নি, 7,000 টাকা নিয়ে মাঝ রাস্তায় কেটে পড়েছে। ঘোড়া নিয়ে ঘাস খাচ্ছ, আবার আমাকে চোখ রাঙাচ্ছ। তোমার ব্যবস্থা আমি করছি, পুলিশের কাছে গিয়ে আমি সবকিছু খুলে বলবো। এই শালা, এদিকে আয়। কি রে শালা, কি বলবি পুলিশকে? কি বলবি পুলিশকে? যে আমি আমার মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছিলাম, বিক্রি করে দিয়েছি। পুলিশ যদি আমাকে ধরেও নেয় না, ওরা আমাকে কিছু করতে পারবে না। তোর কি হবে ভেবে দেখেছিস দালাল? পুলিশকে বলতে যাবে, ভয় দেখাচ্ছে আমাকে। মাথা ঠান্ডা রাখ, দুজন বেকার ফেসে যাব। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। পুলিশের কাছে তুই অবশ্যই যা, তুই যা পুলিশের কাছে, আর গিয়ে পুলিশকে বল যে আমার মেয়ে হারিয়ে গেছে। তারপর পুলিশ ওকে ঠিক খুঁজে বার করে তোর কাছে নিয়ে আসবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। তারপর ওকে কান্নে করে 2-4 ঘা দেবো আমরা, 2 দিন না খাইয়ে রাখবো, তারপর আবার কাজে নামাবো। কি সব ঠিক হয়ে যাবে, বুঝলি? যা। গীতাকে খুঁজে বার করবই, আর যদি পেয়ে যাই তোরা দুটোই ভেতরে, যদি না পাই তাও তোরা দুটো ভেতরে। তোদের দুটোরই দ্য এন্ড, এমনিতেই হোক অমনিতেই হোক। 15 বছরের গীতা সত্যি হারিয়ে গিয়েছিল। এখন এটা পরিষ্কার ছিল যে গীতা নিজের অবস্থা থেকে পালিয়ে বাঁচতে চাইছিল। ও এমন একটা নোংরামো থেকে পালিয়েছিল যেখানে ওকে ওর নিজের বাবাই নামিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে গীতা কোথায় রয়েছে, ও পালিয়ে কোথায় চলে গিয়েছে। হ্যাঁ স্যার, এই মেয়েটাকে আমি চিনি, ওর নাম শালিনী। শালিনী? কি করে চিনলে? মেয়েটা কোথায়? কি হয়েছে রে মেয়ে? কি চাই? কাজ খুঁজছি, যেটা বলবেন সেটাই করব। কোত্থেকে এসছিস? মিরট। তা এখানে কি করছিস? কাজ খুঁজছি আমি। বাড়ি থেকে পালিয়ে এসেছিস? আমার কেউ নেই। আচ্ছা, নাম কি তোর? শালিনী। স্যার, বেকার ছিল তাই কাজে রেখে দিয়েছি। তবে থেকে আমাদের বাড়িতেই কাজ করে, উঠোনে শুয়ে থাকে, যা বলি তাই করে। খুব ভালো মেয়ে স্যার। আজ এই পোস্টারটা দেখে আমি তো ঘাবড়ে গেছি স্যার। স্যার, খুব ভালো মেয়ে স্যার। এই মেয়ে, তুই এখানে শালিনী হয়ে রয়েছিস, আর ওদিকে দিল্লি পুলিশ তোকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। কি হয়েছে গো? দুর্গা, এই মেয়েটা আমাদের মিথ্যে কথা বলেছে। এর নাম গীতা, ওর বাড়ি দিল্লিতে। ও বাড়ি থেকে পালিয়ে এসছে। দাদা, আমাকে ওই বাড়িতে আর ফিরে যেতে বলো না। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু আমাকে ওখানে ফিরে যেতে বলো না। আমি যেতে চাই না দাদা। মোহন যেখানে যেতে বলবে সেখানেই তুই যাবি। তাও যদি কথা না শুনিস না, আমি তোকে মেরে মেরে ওখানে পাঠাবো। পুরো 7,000 টাকা আছে তোর টিকিট। সাম্বাল সাম্বাল সাম্বাল, সাম্বালে নামার মতো কোনো প্যাসেঞ্জার আছে? এরপরে বাস সোজা মুরাদাবাদ থামবে। আছে কেউ? ভাই টিকিট। মুরাদাবাদে গিরিশ বলে আমার এক বন্ধু তোকে নিতে আসবে। ওকে 7,000 টাকা দিয়ে দিস, আর ওর সঙ্গে চুপচাপ চলে যাস। পার্টনার, গাড়ি থামাও। আমি ওইসব আর সহ্য করতে পারছিলাম না স্যার। আমি ঠাকুমার কাছে যেতে চাইছিলাম, কিন্তু এটাই ভয় ছিল যে ওখানেও আমার বাবা আর মোহন হয়তো পৌঁছে যাবে, আর তারপর জঘন্য কাজ করবে। আমি মুরাদাবাদ যেতে চাইনি স্যার, এই জন্য আমি ওখানেই নেমে গেলাম। ভেবেছিলাম যেখানে খুশি চলে যাব, কিছু একটা করে নেব, কিন্তু ওইসব আর করবো না। বুঝতে পারছি তোমাকে কি কি সহ্য করতে হয়েছে। শুধু একটা কথা জানার ছিল, এই কথাগুলো তুমি তোমার মাকে কেন বলনি? মা, তোমায় কিছু বলার ছিল। আমি এসব আর পারছি না, কিছু করো মা। একবার যখন করেই ফেলেছিস আর কি এসে যায়।
তোর ওই 2 পয়সা রোজগারেই তো আমাদের পেট ভরে রে। তোর বাবা, তোর ভাই, তোর মার, তোর ঠাকুমার, সবার। বোঝার চেষ্টা কর মা, ওই সবজির ঠেলায় রোজগার হয় না ছাই। তুই না কাজ করলে সবাই না খেতে পেয়ে মরবো। আর তোর ভাইয়ের পড়াশোনা সেটাও বন্ধ হয়ে যাবে। পয়সা তো চাই না, কোথা থেকে আসবে পয়সা? তোর ভাইকে পড়িয়ে বড় মানুষ বানাতে হবে না? মা আগে থেকেই সবকিছু জানতো। মা বাবার সাথে সব সময় ছিল। যখন বাবা আমাকে ঠাকুমার কাছ থেকে দিল্লি নিয়ে এলো, মা তখন থেকেই জানে যে আমার সাথে কি কি হতে চলেছে। একটা সরকারি সংস্থা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, ওনারা তোমার কেস হাতে নিয়েছেন। ওনারাই তোমায় ভালো জায়গায় পাঠাবেন। ভালো জায়গা? রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন কেন্দ্র। ওখানে লোকজন কেমন? গীতা, আমি জানি এখন লোককে বিশ্বাস করতে তোমার একটু অসুবিধে হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সব থেকে ভালো পথ শুধু এটাই। আমরা জানি তোমার সাথে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে, খারাপ জিনিস, কিন্তু গীতা, ভালো দিনও আসতে পারে। ধৈর্য ধরো আর সাহস হারাবে না। গীতার বাবা মা মোহন কুমার আর মুরাদাবাদের সব দালাল এবং কোঠার ম্যাডাম মালতী, এদের সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয় আর এদের সবার বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারা অনুযায়ী চার্জ গঠন করা হয়। গীতা আপাতত রিহ্যাবিলিটেশন সেন্টারে রয়েছে আর নিজের সঙ্গে ঘটা ভয়ঙ্কর ঘটনার আঘাত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। ক্রাইম পেট্রোলের টিম মন থেকে এটা প্রার্থনা করছে যে গীতা মানসিক দিক থেকে মজবুত হোক আর তাড়াতাড়ি নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারুক। কিন্তু আবারও সেই মূল প্রশ্ন উকি দিচ্ছে, সেটা হলো হিউম্যান ট্রাফিকিং কি আইন আর প্রশাসনের প্রচ্ছন্ন মদত ছাড়া এভাবে বাড়তে পারে? মানছি যে এই প্রশ্ন আর এর উত্তর এখন একঘেয়ে মনে হচ্ছে, কিন্তু যদি আমি আর আপনি বারবার এই প্রশ্নটা তুলতে থাকি, বারবার প্রশাসনের কাছে জিজ্ঞাসা করি, তাহলে একদিন না একদিন এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই বদলাবে। হিউম্যান ট্রাফিকিং আর প্রস্টিটিউশন অবৈধ, অমানবিক আর বেআইনি ব্যবসা, কিন্তু মেয়েদের শরীর নিয়ে ব্যবসা কোটি কোটি টাকার খেলা। এই ব্যবসাকে চালনাকারী আর যারা একে দেখেও না দেখার ভান করে থাকেন, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। তাদের মধ্যে একটুও মানবিকতা বাকি নেই। টাকার জন্য এরা যে কাউকে বিক্রি করতে পারে, এমনকি নিজেকেও। এই লোকগুলো শুধু মেয়েদের শরীরটাই বেচে না, বরং তাদের সম্মান, তাদের ইজ্জত নিলামে তোলে। হিউম্যান ট্রাফিকিংকে আটকানোর জন্য আর সেটা শেষ করার জন্য আন্তর্জাতিক স্তরে প্রচুর প্রয়াস চলছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে প্রতিটা দেশের পারফরমেন্সের ভিত্তিতে তাদের টিয়ার 1, 2 আর 3 মর্যাদা দেওয়া হয়ে থাকে।